আসসালামু আলাইকুম। নাফিসা তাবাসসুম স্বাগত জানাচ্ছি এনটিভি সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জনাথন পাওয়েল। স্থানীয় সময় বুধবার সকালে লন্ডনের একটি হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দেশটিতে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা, রোহিঙ্গা সংকট নিরসন এবং বাংলাদেশের গণতন্ত্র উত্তরণের বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আমাদের রোহিঙ্গা ক্রাইসিস একটা বড় ইস্যু, সেটা নিয়ে আলাপ হয়েছে। বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশন নিয়ে আলাপ হয়েছে। আমাদের যে অ্যাসেট রিকভারি, যে জিনিসটা বারবার আমরা বলছি যে এত বিলিয়ন, মানে $234 বিলিয়ন মতো বাইরে চলে গেছে, সেই টাকাটা আমরা কিভাবে রিকভার করব, সেইগুলো বিষয়ে আলাপ আলোচনা হয়েছে। তারপরে বাংলাদেশ এখন যে কনসেনসাস বিল্ডিং কমিশন যে কাজগুলো করছে, যে কনসেনসাস বিল্ডিংয়ের কাজ, কিভাবে কাজগুলো হচ্ছে, সেগুলো নিয়েও কথাবার্তা হয়েছে। এটা খুবই একটা ফলপ্রসূ মিটিং ছিল, খুবই সৌহার্দ্যপূর্ণ। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেছেন, ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠক হবে ঐতিহাসিক। এটি গণতন্ত্রের জন্য সহায়ক হবে। এই বৈঠকটি হবে ঐতিহাসিক বৈঠক। এটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য এটা সুবাতাস বইবে এবং বাংলাদেশের গণতন্ত্র যেন আর কোনো ফ্যাসিবাদের দ্বারা আক্রান্ত না হয়, কোনো আগ্রাসী রাক্ষসের মুখে পড়ে এটা যেন নিঃশেষ না হয়ে যায়, তার জন্য এই বৈঠকটি আমি মনে করি একটি ঐতিহাসিক বৈঠক হবে। দেশ, জাতি এবং দুর্ভাগা গণতন্ত্রের জন্য এটি একটি মঙ্গলজনক বৈঠক হবে। যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন সম্পত্তি জব্দ করেছে দেশটির জাতীয় অপরাধ সংস্থা এনসিএ। সংবাদ মাধ্যম আল জাজিরা তদন্তকারী ইউনিট এ তথ্য নিশ্চিত করেছে। বুধবার এক প্রতিবেদনে আল জাজিরা জানায়, এনসিএর একজন মুখপাত্র বলেন, চলমান সিভিল তদন্তের অংশ হিসেবে এনসিএ সাইফুজ্জামান চৌধুরীর বেশ কয়েকটি সম্পত্তি জব্দকরণের আদেশ পেয়েছে। প্রতিবেদনে আরও জানানো হয়, পলাতক শেখ হাসিনার রাজনৈতিক মিত্র আওয়ামী লীগ দলের অন্যতম সদস্য সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন সম্পদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য যুক্তরাজ্যের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করে বাংলাদেশ। সেই অনুরোধের পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশে করোনার দ্রুত সংক্রমণ বাড়ছে। সবশেষ 24 ঘন্টায় 10 জন আক্রান্তের খবর পাওয়া গেছে। এরই মধ্যে করোনা পরীক্ষায় উদ্যোগের পাশাপাশি কিট, টিকা, বিশেষায়িত হাসপাতাল ও স্বাস্থ্যকর্মী প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার আবু জাফর। বুধবার দুপুরে রাজধানীর মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরে মহাপরিচালক জনসমাগম এড়িয়ে চলা, মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জনসাধারণকে অনুরোধ করেছেন। তিনি বলেন, করোনার বিস্তৃতি ও সংক্রমণ বিপজ্জনক না হলেও মানুষের সচেতনতা জরুরি। আগামী শনিবার বা রোববার থেকে হাসপাতালে আইসিইউ, করোনার জন্য আলাদা শয্যা প্রস্তুত রাখা হবে বলেও জানান তিনি। আরও ৩-৪ দিন থাকবে দেশের ৩২ জেলায় চলা মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। এরপর মৌসুমি বায়ু সক্রিয় হয়ে কয়েকদিন টানা বৃষ্টি হবে এবং গরম কিছুটা কমবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ বজলুর রশিদ। গতকালকে যেমন 32 জেলায় তাপদাহ ছিল, আজকে হয়তো 2-1 জায়গায় কমে যাবে। আর যেটা হবে যে এলাকা আপাতত আর বাড়বে না, তীব্রতাও বাড়বে না। যে তাপমাত্রা, সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38 ডিগ্রি ডিমলা, নীলফামারীতে, হয়তো এরকমই থাকবে। আর যেটা হচ্ছে, এটা গ্র্যাজুয়ালি একটু একটু করে এলাকা কমবে। আমরা আশা করি শুক্র শনিবার পর্যন্ত এই মৃদু আকারের তাপদাহ এইসব এলাকাতে থাকবে। তারপর যেটা আমরা বলছি যে 14 বা 15 তারিখ পর থেকে যখন মেন বৃষ্টি শুরু হবে, অর্থাৎ মৌসুমী বায়ু পুরোপুরি সক্রিয় হবে, সেই সময় সারা দেশ থেকেই আপনার এই তাপদাহ চলে যাবে। ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ, কেউ বা আবার ঢাকা ছাড়ছেন। এ বিষয়ে জানতে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সেলিম মালিক। সেলিম, কাজে ফেরা মানুষের চাপ কেমন দেখছেন? ফিরতি পথে তাদের অভিজ্ঞতা কেমন?
নাফিসা, আসলে সরকারি চাকরিজীবীদের কথা যদি বলি, কাগজে কলমে কিন্তু তাদের আরও প্রায় 2 দিনের মতো ছুটি রয়েছে। তবে যারা বেসরকারি চাকরিজীবী তাদের কিন্তু কাজে ফিরতেই হচ্ছে, কারণ তাদের এরই মধ্যে কিন্তু ছুটি প্রায় শেষ এবং অনেকের হয়তো শেষ হয়ে গেছে, অনেকে কাজে হয়তো আজকেই তাদের জয়েন করতে হবে। এর জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কমলাপুর রেল স্টেশনে যেসব উত্তরবঙ্গ সহ যেসব জায়গা থেকে ট্রেন আসে, সেগুলো কিন্তু প্রতিটি ট্রেন প্রায় বলা যেতে পারে উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করছি। এবং সবচেয়ে কিন্তু আরামদায়ক যে যাত্রা সেটি কিন্তু এই ট্রেনের যাত্রাই, এবং যাত্রীরা যেটি বলছেন যে তারা বেশ স্বাচ্ছন্দ্যে ঢাকায় ফিরতে পারছেন। তবে একটি বড় একটি বিষয় দেখছি যে কমলাপুর রেল স্টেশনে, সেটি হলো যে ফেরার পথেও যাত্রী কিন্তু বেশ অনেক বলা যেতে পারে, কারণ প্রতিটি ট্রেন কিন্তু যেগুলো ফিরছে সেগুলো কিন্তু একদম খালি ফিরছে তাও না। এবং এইখানে আপনি যে কমলাপুর রেল স্টেশনে যদি যাত্রী আমি দেখাই, স্টেশনে যদি দেখাই, সেখানে কিন্তু দেখা যাবে যে অনেক মানুষ কিন্তু এখানে রয়েছে। বিশেষ করে ট্রেন কিন্তু এই ট্রেনটি চট্টগ্রামে যাবে, এই শোভনচেয়ারের ট্রেনটি, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রায় ভরে গিয়েছে, প্রায় অর্ধেকের মতো প্রায় ভরে গিয়েছে এই ট্রেনটি। 8:45 ছাড়বে। তবে এইখানে যে যারা যাচ্ছে তাদের মধ্যে একটা বড় অংশই কিন্তু যারা ছুটি পাননি, আপনার যারা বিভিন্ন সেবায় নিয়োজিত ছিলেন তারাই কিন্তু গ্রামে ফিরছেন তাদের পরিবারের সাথে ঈদ কাটাতে। এদিকে আমরা যদি বাসের কথা বলি, বাসও কিন্তু বেশ নির্বিঘ্নে আসছে, প্রতিটি বাস যাত্রী বোঝাই করে আসছে, কিন্তু রাস্তায় যে যানজট সেটি কিন্তু খুব একটি হচ্ছে না বলে যাত্রীদের মুখ থেকে আমরা জানতে পেরেছি। অর্থাৎ এবারে যে যাত্রা ঈদের ছুটি কাটিয়ে যে ঢাকায় ফেরা, এটি অনেকটাই স্বাচ্ছন্দ্যে ফিরছে বলে আমরা জানতে পেরেছি। তো অফিসে এই ছিল আমার কাছে ঢাকায় ফেরা মানুষের খবরাখবর। সেলিম, ধন্যবাদ আপনাকে। দর্শক, জানছিলাম কর্মজীবীদের ঢাকায় ফেরার খবর। শরীয়তপুরে নদী ভাঙনে পদ্মা সেতু প্রকল্প এলাকার কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা বাঁধের 150 মিটার ধসে পড়েছে। ভাঙন হুমকিতে আছে মাঝারি ঘাট বাজার থেকে পৈলান মোল্লার কান্দি পর্যন্ত প্রায় 5 শতাধিক বসতবাড়ি। পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করলেও কাজে আসছে না। এদিকে হঠাৎ বৃষ্টি ও উজানের ঢালে আগাম বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে পাবনার চলনবিলে। ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্ট। শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে পদ্মা সেতুর প্রকল্প এলাকার কনস্ট্রাকশন ইয়ার্ড নদী ভাঙনের কবল থেকে রক্ষা করতে সেতু থেকে পূর্ব দিকে 2 কিলোমিটার এলাকায় 110 কোটি টাকা ব্যয়ে নদী তীর রক্ষা বাঁধ নির্মাণ করা হয়। পরে এর সাথে যুক্ত হয় নদী শাসনের বাঁধ। তবে এত সব ব্যবস্থাপনা মিলিয়ে যায় নদীগর্ভে। গত বছরই নাওডোবা 0 পয়েন্টে বাঁধের 100 মিটার নদীতে ধসে পড়ে। ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা হলেও কাজে আসছে না। পাওবো জানায় বাঁধের কাছে নদীর তলদেশ থেকে মাটি সরে যাচ্ছে, ফলে নদীতে ভাঙন দেখা দিয়েছে। বিলীন হচ্ছে ফসলের জমি, রাস্তাঘাট। হুমকিতে রয়েছে মাঝির ঘাট বাজার থেকে পৌলান মোল্লার কান্দি পর্যন্ত 5 শতাধিক ঘরবাড়ি। ঘাট হইতে এদের একাল কাতরিয়া পর্যন্ত এই আমরা এই বাঙ্গার পুরাহানি এর মধ্যে আছি। আমাকে এটার মধ্যে কোনো বেড়া নাই এখন বর্তমানে। টিকসই বেড়িবাদ যে বাজে হয় এই বাজে আমাকে টিকসই বেড়িবাদ করে দিতে সরকারের কাছে অনুরোধ। পদ্মা সেতু প্রকল্প এলাকা রক্ষা বাঁধ সংস্কারে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। ভাঙন প্রতিরোধে আমরা এখন যে ব্যবস্থাটা নিচ্ছি সেইটা দিন হয়েছে। তো আমরা যে ব্যবস্থার মধ্যে সেটা হচ্ছে জিও ব্যাগ বালু হচ্ছে, জিও ব্যাগ আমরা ডাম্পিং করতেছি। তো এখন একটু লেবার সংকট, তারপরে আমরা শুরু করে দিয়েছি। আমরা আশা করি 2 দিনের মধ্যে কাজের গতি আরও বেশি বৃদ্ধি পাবে। এদিকে চলনবিলের পাবনা অংশে হঠাৎ বৃষ্টি ও উজানের ঢলে আগাম বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে গুমানি ও বড়াল নদীর পানি বৃদ্ধি পেয়েছে। খানমরিচ, দিলপাশার, অষ্টমণি ইউনিয়নের নিম্নাঞ্চলে পানি প্রবেশ করে প্রায় 2 শতাধিক হেক্টর জমির পাকা ধান তলিয়ে গেছে। তলিয়ে যাওয়া ধান কাটতে নির্দেশনা দিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। কক্সবাজারের চকরিয়ায় প্রধান উপদেষ্টার প্রতিষ্ঠান গ্রামীণ মৎস্য ও পশু সম্পদ ফাউন্ডেশনের ঘেরে ফের ডাকাতি হয়েছে। এ সময় বিভিন্ন প্রজাতির মাছ লুটের পাশাপাশি 4 ঘের কর্মচারীকে পিটিয়ে আহত করে ডাকাতরা। খামার ব্যবস্থাপক উৎপল কান্তি চৌধুরী জানান, মঙ্গলবার গভীর রাতে চিংড়ি জোনের রামপুর মৌজায় 300 একর আয়তনের ঘেরে ডাকাতি হয়। ডাকাত দল খামার অফিসের সব কর্মকর্তা কর্মচারীকে অস্ত্রের মুখে জিম্মি করে বিক্রির জন্য প্যাকেট করা বাগদা, কোরাল, বাটাসহ বিভিন্ন প্রজাতির মাছ এবং ঘের কর্মচারীদের মোবাইল সহ বিভিন্ন মালামাল লুটে নেয়। এ সময় 4 জনকে পিটিয়ে আহত করে ডাকাতরা। জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।